আহি তুর্যের রুম থেকে বের হওয়ার পরপরই তাহি ওকে ডাকতে এলো। মারুফা বেগম ডাকছেন, নিচে গেল ও। তিনি রাতের জন্য ময়দা মাখছেন। আহি পাশে গিয়ে দাঁড়ালো, আর চোখে একবার কফির কাপ হাতে বসে থাকা তুর্যকে দেখে নিল। অধৈর্য ভঙ্গিতে মাকে বলল, ডাকছো কেন আম্মু? দাঁড়া, একটু বলছি। হাতের কাজ বহাল রেখে বললেন মারুফা বেগম। আহি সবজির ঝুড়ি হতে একটা গাজর বের করলো, সেটাকে সিঙ্ক হতে ধুয়ে এনে মোড়া টেনে মায়ের পাশে বসলো। খাচ্ছে আর একাধারে গলার সেই জায়গায় টলছে। বদ্ধ টিভির স্ক্রিনে আহির কার্যকলাপ পুরোপুরি স্পষ্ট। তুর্য সেদিকেই তাকিয়ে আছে। এভাবে বিরতিহীনভাবে ডলতে দেখে বিড়বিড় করলো সে, যা একটু ব্যথা পেয়েছিল ডোলে ডোলে সেটাকে দ্বিগুণ করবে, ইডিয়েট। মারুফা বেগমও ওর এই ডলাডেলি শুরু থেকে লক্ষ্য করেছেন। হাতের কাজ শেষ করে বললেন, কি হয়েছে গলায়? তখন থেকে ঘষা মাজা করেই যাচ্ছিস। আহি ভূত দেখার মতো করে দ্রুত গলা থেকে হাত নামালো। সত্যি কথা বলা যাবে না, এদিকে মিথ্যা কি বলবে খুঁজেই পাচ্ছে না। মারুফা বেগমের প্রশ্নে তুর্য ওপাশ থেকে শুকনো কাশি দিয়ে উঠল। মনে মনে আল্লাহকে ডাকলো, বলদটা আবার বিচার দেওয়ার জন্য বলে না দেয় তুর্য ভাই কামড়েছে। এটা যে কামড় না, এ কথা ওই ইডিয়েট এখন বোঝাবে কে? বড় তো কম হয়নি, তবু কোনটা কামড় কোনটা কি বোঝে না, নাকি বুঝেও অবুঝ থাকে ওপরওয়ালাই জানেন। তড়িঘড়ি করে মিথ্যা বানানো আহি তোতলাতে তোতলাতে বলল, গান্ধী গান্ধী পোকা ঘাড়ে এসে পড়েছিল, কামড়েছে মনে হয়, তখন থেকে জ্বলছে আম্মু। তুর্য যেন হাঁপ ছেড়ে বাঁচল, তবে খানিকটা বিরক্ত হলো বটে। দুনিয়াতে আর পোকা পেল না, শেষে ওই পোকার সাথে তুলনা দিতে হলো। দীর্ঘশ্বাস ফেললো একটা। মারুফা বেগম জেরা করলেন, বললেন, গান্ধী পোকা কোথায় পেলি তুই? কোথায় পাবো আবার? ছাদে লাউ গাছ লাগিয়েছো, সেখান থেকে। জোর গলায় বলল আহি। একেই বলে ছোটের মায়ের বড় গলা। রাক্ষস লোকটার জন্য এখন ওকে মিথ্যা বলতে হচ্ছে। মেয়ের এহেন কথা মানতে পারলেন না তিনি। লাউ গাছে তিনি প্রতিদিন সকালে শান্ত অথবা প্রান্তকে দিয়ে স্প্রে করান, পোকা কোথা থেকে জন্ম নেবে? আবার নিজেকে বুঝ দিলেন তিনি হয়তো ওরা ঠিক মতো স্প্রে করে না। মেয়ের কথা মেনে নিলেন, বললেন, আচ্ছা, ওখানে একটু নারকেল তেল মাখিয়ে নিস। আহির মায়ের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ল। মারুফা বেগম পুনরায় বললেন, শোন, সন্ধ্যায় তোর ম্যাডামকে আসতে না করে দিস, একটু পার্লারে যেতে হবে। কেন? অসময়ে পার্লারে যাওয়ার কথা শুনে অবাক হলো ও। নাক ফোড়াতে হবে না? খোলাসা করলেন মালুফা বেগম। খরগোশের মতো একাধারে গাজর সেবানো থেমে গেল মেয়েটার। চেহারায় আতঙ্ক ভর করলো। মুখ পাংশুটে করে জানতে চাইলো, অনেক ব্যথা লাগবে আম্মু। মারুফা বেগম কিছু বলার আগে উপাস থেকে তুর্য বলে উঠল, ওইসবের দরকার নেই মেজমা। এতক্ষণ ধরে মা মেয়ে দুজনের কথাই মনোযোগ সহকারে শুনছিল, তবে ওর কথা মানলেন না মারুফা বেগম। বললেন, না বাবা, বাঙালি বধূর নাক ফুল না থাকলে ভালো দেখায় না, আর এতে আহামরি ব্যথাও লাগবে না। ভয় পাচ্ছে ও। আহি বিরোধিতা করলো তুর্যের। ভয় পাচ্ছি না আমি, ম্যামকে আসতে বারণ করে দিব, কিন্তু আমি তোমার সাথে যাব না। শেষ বাক্যটা থমথমে কণ্ঠে বলল সে। কান ফোরানোর সময় একটু চেঁচিয়ে উঠেছিলাম বলে তুমি আমার ডান গালে চড় মেরেছিলে, আমার মনে আছে আম্মু। চেঁচানোর জন্য মেরেছিলাম না পার্লারে ওই মহিলাকে থাপ্পড় মারার জন্য মেরেছিলাম শয়তান? আমি তো আর ইচ্ছে করে মারিনি, আপনা আপনি হাত উঠে গিয়েছিল। নির্দোষ সাজার চেষ্টা করলো ও, যদিও সে ইচ্ছা করে চড় দিয়েছিল না, সত্যি ভুল করে লেগে গিয়েছিল। মা মেয়ের ঝগড়া আর নিতে পারল না তুর্য। দ্রুত কফিটুকু শেষ করে উঠে পড়ল। এদিকে মেয়ের কাছে হার মেনে নিলেন মারুফা বেগম। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যেতে হবে না, বুবু না হয় লতার সাথে যাস। আজকে আর হচ্ছে না, তাহলে কাল যাস। আহির ইচ্ছা ছিল আজকে শেষ ক্লাসটা করবে না ওরা, ফ্রেন্ডের সাথে নতুন উদ্বোধন হওয়া একটা রেস্টুরেন্টে যাবে। কিন্তু সেই ইচ্ছায় এক বালতি জল ঢেলে দিল তুর্য। একটু আগে কল করে জানিয়েছে সে নিতে আসছে। এদিকে ফ্রেন্ডরাও ছাড়ছে না। হঠাৎ তুর্যের জরুরি তলব কেন সেটাও জানে না মেয়েটা। বন্ধু বান্ধবের জোরাজুরিতে ও কল করলো তুর্যকে। একবার রিং হতেই কল কেটে ব্যাক করলো তুর্য। আহি সাথে সাথে রিসিভ করে আহ্লাদি গলায় ডাকলো, সূর্য ভাই। এই কণ্ঠে তুর্য ওর চেনা। এভাবে ডেকেছে মানে নিশ্চয়ই কোনো বাহানা আছে। সে বলল, বল। আপনার নিতে আসতে হবে না। আস্তে করে বলল ও। বায়না এরকম হতে পারে তুর্যের ধারণার বাইরে ছিল, থাকারই কথা।
এমনি সময় মেয়েটা ওর সাথে কোথাও যাওয়ার সুযোগ পেলে যেন আসমানের চাঁদ হাতে পায়। সারাক্ষণ মুখিয়ে থাকে যদি একটু ওর সাথে বেরোনো যায়। তুর্য জানতে চাইলো, ওয়াই? আজকে আমরা একটু বাইরে খেতে যাব। কেন, বাড়িতে রান্না করেনি? আহি মনে মনে শুকরিয়া আদায় করলো। ভাগ্যিস কথাগুলো কেউ শুনতে পাচ্ছে না, না হলে এই তেরা কথা শুনলে বন্ধু সমাজে তার মান থাকতো না। তুর্য পুনরায় বলল, অন্য একদিন যাস। আপনার সাথে অন্য একদিন যাই। ডেইলি আমি ফ্রি থাকবো না আহি। এবারে তুর্যের কণ্ঠ কিছুটা শক্ত ছিল। কথাটা বলেই কল কাটলো ও। সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। আহি মন খারাপ করেই বলল, আজকে তোমরা যাও, আমি আরেকদিন যাব। কিন্তু কেউ মানতে নারাজ। সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করলো আহি। এদিকে তারও সুপ্ত ইচ্ছা তুর্যের সাথে বেরোনোর। বেকায়দায় ফেসেছে মেয়েটা। একমাত্র তারই নখে বুঝছে, কিন্তু সে মেয়েটাও বাকিদের বোঝাতে পারছে না। বাকিরা আবারও জোরাজোরি করছে কল করার জন্য, কিন্তু আহি এবার কিছুতেই কল করবে না। জানে এবার নিশ্চয়ই বকা শুনতে হবে। মেয়েগুলোর কাছে ব্যর্থ হয়ে আবারও কল করলো। এবারে রুড়ো কণ্ঠে তুর্যের, কি প্রবলেম তোর? একবার বলেছি না? আহির মুখ আরও মলিন হয়ে এলো। বেশ কয়েক মাস পর তুর্যের এমন রুড়ো কণ্ঠ শুনল। ফোনের ওপাশের ব্যক্তির মেজাজ সম্পর্কে ধারণা নেই বাকিদের। তাদের মধ্যে একজন আহির কান থেকে মোবাইল নিয়ে কথা বলল। প্রথমেই সালাম জানালো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আহির ফ্রেন্ড রাত্রি। সালামের উত্তর দিল তুর্য। মেয়েটা ভালো মন্দ জানতে চেয়ে মূল কথায় আসলো। ভাইয়া, আমরা একটু বাইরে খেতে যেতে চাচ্ছিলাম, আপনি অন্য একদিন ওকে নিয়ে বেরোবেন প্লিজ। ওকে তুর্য কিছু বলল না, শুধু বলল, আহির কাছে দাও। দিল না মেয়েটা। সে তুর্যকে দিয়ে স্বীকার না করে মোবাইল দেবে না। এক পর্যায়ে বাধ্য হয়ে অনুমতি দিল তুর্য। মেয়েটা তাকে ধন্যবাদ জানিয়ে আহির হাতে মোবাইল দিয়ে দিল। সে কানে ধরে কিছু বলার আগেই কল কেটে গেল। তুর্য গম্ভীর মুখে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্য পাল্টালো। বাড়িতে ফিরে দুই হাত কচলাতে কচলাতে সারা রুম পায়চারি করছে আহি। ওভাবে মুখের ওপর কল কেন কেটে দিলেন তুর্য ভাই? রাগ করলেন না তো আবার? টেনশনে পেটের খাবারটাও হজম হয়নি। একটাবার লোকটার মুখ দেখলে বুঝতে পারতো রাগের পরিমাণ কতটুকু, বা আদেও রাগ টাগ কিছু করেছে কিনা। যদি রাগ করে থাকে সেটা ভাঙানো জরুরি। এদিকে লোকটার সামনে যেতেই ভয় লাগছে ওর। তাছাড়া গিয়ে সরি বললে কি কাজ হবে? যদি বলেন, সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মনে সাহস জুগিয়ে তুর্যের রুমের সামনে গেল ও। সমস্যার মুখোমুখি না হলে তার সমাধান করা সম্ভব নয়। রুমে গিয়ে পেল না তুর্যকে। দম যতটুকু নিয়ে এসেছিল তার 1/3 ফুস করে হাওয়া হয়ে গেল। রুমে যখন নেই, ছাদে আছে নিশ্চয়ই। সে জোর পায়ে হেঁটে ছাদে উঠল। ধারণা সত্যি হলো ওর। ছাদের একপাশে থাকা দোলনায় বসে আছে তুর্য। কোলের ওপর ল্যাপটপ, কোনো মুভি দেখছে হয়তো। আহি গিয়ে ডাকলো, সূর্য ভাই। বল। চোখ স্ক্রিনে রেখে সাড়া দিল। কণ্ঠ পুরোপুরি স্বাভাবিক। মনে খানিকটা জোর পেল আহি। উৎফুল্ল চিত্তেই বলল, কি করছেন? রোম্যান্স করছি, দেখতে পাচ্ছিস না? বলে ওর দিকে তাকালো তুর্য। মেয়েটার মুখ থেকে হাসি নিভে গেল। মুখ গোমরা করে তুর্যের পাশে বসতে বসতেই বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ করার মতো কিছু হয়েছে? তুর্য একটু চেপে গিয়ে জায়গা দিতে দিতে বলল। জায়গা পেয়ে আরাম করে বসলো আহি। আহ্লাদি গলায় বলল, বলুন না রাগ করেছেন কিনা। যদি বলি করেছি, কি করবি? রাগ ভাঙাবি? হুম। ওপর নিচ মাথা দোলাতে দোলাতে বলল ও। তাহলে ভাঙা। আহি মুঠো ভর্তি করে আনা এক্সেল তুর্যের সামনে ধরল। গাল ভর্তি হেসে বলল, এগুলো আপনার। ভ্রু কুচকালো তুর্য। আহি বলল, আপনি সিগারেট খেলেই এগুলো জীবন, আমি দেখেছি তো। এগুলো দিলে ডাক ভাঙবে আমার? বাচ্চা পেয়েছিস? তাছাড়া কি ভেবেছিস তুই? আমার সাথে না এসে ফ্রেন্ডের সাথে গিয়েছিস, সে দুঃখে আমি স্মোকিং করছি? তেমন কিছু নেই, এমনিই দিলাম। একটা সিগারেট খেয়ে বাচ্চাদের মতো দোকানে গিয়ে বলবেন, আঙ্কেল একটা এক্সেল দিন, কেমন দেখা যায় না তাই। আচ্ছা, এগুলো আমার রুমে রেখে দিস। আহি উঠতে গেল। তারপর আবারও অনেক হিসাব নিকাশ করলো। আজ পর্যন্ত তুর্যের মধ্যে ওর দেখা একমাত্র বদ অভ্যাসটা এইটাই। ছেড়ে দিলেও তো পারে লোকটা। এই এখন তুর্য মুভির পজ করে রাখা অংশে একটা লোক ভিলেন হবে হয়তো। ছোটে সিগারেট কোচ, আর নিচে ইংরেজি ছোট ছোট অক্ষরে লেখা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আর সিগারেট খাবেন না সূর্য ভাই।
আদেশ করলো সে। ওইগুলো রেখে আয়। আহির হাতের দিকে ইশারা দিয়ে বলল তুর্য। তার মানে আপনি সিগারেট খাবেনই? তোর কি প্রবলেম? বাজে গন্ধ। অল্টারনেটিভ পেয়ে গেলে আর খাবো না। অল্টারনেটিভ কবে পাবেন আর কবে সিগারেট ছাড়বেন? এই তো আর অল্প কিছুদিন পরে। কৌতূহল জাগলো আহির মনে, সন্দিহান কণ্ঠে জানতে চাইলো। সিগারেট ছেড়ে আমার ভ্যাপ ধরবেন নাকি আবার? বাব্বা, ভেপও চিনিস তুই? আশ্চর্য হওয়ার ভান করে বলল তুর্য। তাহলে অধৈর্য হলো আহি। তাহলে হুট করে মেয়েটার কোমর ধরে হ্যাঁচকা টান দিল তুর্য, নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়ে গভীর চোখে তাকালো। আহির 2 হাত ওর বুকে যেয়ে ঠেকেছে, কণ্ঠ গাঢ় করে বলল। ইয়োর লিপস। আহি অপ্রস্তুত হয়ে তড়িৎ জায়গা ত্যাগ করতে চাইল। রক্তশূন্য মুখে এলোমেলো দৃষ্টিতে আশপাশ দেখল। ওর আসলে উচিতই হয়নি এত জেরা করা। তার তো মনে রাখা উচিত ছিল ইদানিং খুব নির্লজ্জ হয়ে গিয়েছেন এই লোক। প্রতিটা কথার মাথায় একটা না একটা নির্লজ্জ মার্কা অসভ্য কথা বলবেনই। কোমর থেকে পুরুষালী হাত জোড়া ছাড়াতে ছাড়াতে রাগ দেখিয়ে বলল। আপনি রাগ করেননি মোটেও, শুধু শুধু আমার রাগ ভাঙাতে এসেছি। নেক্সট টাইম রাগ ভাঙাতে আসলে অন্য কিছু ট্রাই করবে। কে মেন করলাম বুঝেছিস আই থিঙ্ক। ফিসফিসিয়ে বলল ও। ঝাঁঝা করে উঠল মেয়েটার কান। তুর্যর ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা দেখে নিঃশব্দে হাসল। তার পরপর হাতের বাঁধন ঢিলা করলো। যে কোনো সময়ে যে কেউ ছাদে চলে আসতে পারে। বাড়াবাড়ি করলো নাও। ছাড়া পেয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল আহি। এত লজ্জা কোথা থেকে পায় ইডিয়েটটা কে জানে। পুরো দুনিয়ার লজ্জা ওনার নাকের ডগায়। স্টুপিড। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এসেছে। মোটামুটি সকল অ্যারেঞ্জমেন্ট শেষ। দাওয়াত বা নিমন্ত্রণের পর্ব চুকিয়ে গিয়েছে আরও আগে। চৌধুরী বাড়ির প্রতিটি সদস্যের কেনাকাটাও প্রায় শেষ। মেহেদি থেকে শুরু করে বউ ভাত পর্যন্ত প্রতিটি ফাংশনের জন্য ভিন্ন ভিন্ন ড্রেস। তবে বিয়ের বর কনের যাবতীয় কেনাকাটা বাকি। এটা নিয়ে আহির বেচাহায় মন খারাপ। যেহেতু নিজের বিয়ের ব্যাপার তাই কাউকে বলতেও পারছে না আমার জন্য কবে শপিং করবে। বিয়ে যেহেতু তার, শপিং তো তাকে করেই দেবে, সেটা আজকে দিক বা বিয়ের আগের দিন দিক। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছ। শপিং আটকে আছে তুর্যের জন্য। সে সময়ও পাচ্ছে না আর যেতেও পারছে না। আজকে বাড়ির 3 গিন্নি গিয়েছিলেন তাদের জন্য শাড়ি কিনতে। সেগুলোই সকলে দেখছে। আহি তাদের প্রতিটি শাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। 3 যাই প্রতিটি ফাংশনের জন্য মিল করে শাড়ি কিনেছেন, শুধু কালার ভিন্ন। লতা বেগমের একটা শাড়ি আহির খুব পছন্দ হলো। ও আবদার করে বসলো। ছোট মা, আপনার এই শাড়িটা আমি একদিন পরবো, বুঝেছেন? ঠিক আছে, পড়িস। মিষ্টি করে হেসে বললেন তিনি। আকবর চৌধুরী তুর্যকে নিচে নামতে দেখে বললেন। এখনো শপিংয়ে যাচ্ছ না কেন? পর্যাপ্ত টাকা না থাকলে আমার থেকে হালাত করতে পারো। এই যে শেষ বাক্যটা তিনি বললেন, ইচ্ছা করে বললেন। তিনি জানেন এরকম 10টা বিয়ের খরচ একা বহন করার সাধ্য উপরওয়ালা ওনার ছেলেকে দিয়েছেন। যেদিন থেকে জানতে পেরেছেন আহির সাথে ছেলের সম্পর্কের কথা, সেদিন থেকেই ওনার এই ছেলের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে ইচ্ছা করে। কেন করে জানেন না। তার ছেলে যে লাখে একটা এই নিয়ে কোনো সন্দেহ নেই ওনার। আহিকে খুব যত্নে রাখবে এই বিশ্বাসও আছে। তবু মেয়েটার সাথে ওকে মানতে কষ্ট হয় ওনার। এরকম হাসি খুশি মেয়েটার সাথে তার ঘাওড়া ছেলে যায় না। কিন্তু তাদের ভোলা ভালা মেয়েটা বুঝলো না নিজের ভালো। খোঁচা মারবেন না তো ভাইজান, ওর সময় হলে নিয়ে যাবে। হবু মেয়ের জামাইয়ের পক্ষ নিলেন মারুফা বেগম। পাশ থেকে আহি বিড়বিড় করে বলে উঠল। বিয়ের আগে আর ওনার সময় হবে বলে তো মনে হয় না। সবাই শুনল কথাটা। আকবর চৌধুরীও নিজের হবু বৌমার পক্ষ নিলেন। একদম মনের কথাটা বলেছিস মা। তার এমন কথায় আহি কিছুটা গর্ববোধ করলো। তুর্য বলল। সময় আমার হলেও আপনাদের আদরও মেয়ের হয় না। আহি যেন আসমান থেকে পড়ল। আমাকে কখনো বলেছেন শপিং এ নিয়ে যাবেন? ঝগড়া শুরু করে বলল। কি বলবো তোকে, সেলিব্রিটি হয়েছিস। আজকে রেস্টুরেন্ট উদ্বোধন করতে ডাকে তোকে, কালকে কাজ থাকে, পরশু আরেক কাজ। আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আহি দুয়ে দুয়ে চার করলো। তাহলে সেদিন তুর্য ভাই শপিং করতে যাবে বলে ওকে নিতে আসতে চেয়েছিলেন, কিন্তু বাকি 2 দিনের কথা মনে করতে পারলো না। হয়তো সত্যি কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল, না হলে তুর্যের সাথে যেতে সে রাজি হবে না, এটা তো স্বপ্নেও ভাবা যায় না। তার উপর শপিং করতে। ও উৎসাহ নিয়ে বলল। তাহলে আজকে যাবেন? তুর্য দেয়াল ঘড়িতে তাকিয়ে একবার সময় মেপে নিল।
সে যেটুকু সময় পাবে এতে তার গোটা শপিং মল কেনা হয়ে গেল। আহি দুটো ড্রেস কিনতে পারবে কিনা সন্দেহ, বাকি কেনাকাটা তো দূরেই থাকলো। আর বারবার শপিং মল ঘোরাঘুরি মোটেও পছন্দ না ওর। একদিন যাবে আর সেদিনই গোটা শপিং করে নেবে, দরকার হয় পুরো দিন ঘুরবে, তবু একদিনে শেষ করতে হবে। ও একবার যাচাই করে নিল। 6 ঘন্টায় সকল কেনাকাটা ফিনিশ করতে পারবে? সাথে সাথে মুখ চুপসে গেল আহি। জানতো এই লোকের সাথে শপিংয়ে গেলে এমনটাই হবে। সে তো একটা বারের জন্য বলেনি এই লোকের সাথে শপিংয়ে যাবে, ঘটা করে নিজে থেকেই নিয়ে যেতে চেয়েছে। আর এখন সময়ও বেঁধে দিচ্ছে। তুর্য ওর মুখ দেখে যা বোঝার বুঝে বলল, আচ্ছা, পরশুদিন একটু ফ্রি থাকার চেষ্টা করলে ভালো হতো। বলেই চলে গেল। আহি পিছু পিছু দৌড় দিল, মাঝসিঁড়িতে গিয়ে পাকড়াও করলো। আস্তে করে বলল, আপনার অনেক কষ্ট হয়ে যাবে দুর্য ভাই। আমি, আম্মু, বড় মা বা ছোট মায়ের সাথে যাব। আমার সাথে যেতে কি প্রবলেম? আমার শপিং করতে অনেক টাইম লাগে, তারপর আপনি বকবেন আবার। বলেছি বকবো? গিয়েছিলাম একদিন, অনেক বকেছিলেন। আমার মনে আছে, আপনি খুব অধৈর্য। একটা দীর্ঘশ্বাস ফেললো তুর্য। বলল, আর কত ধৈর্য ধরতে বলেছিস তুই? একটু থেমে পুনরায় বলল। বকবো না। আহি আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার পূর্বেই তুর্য ওকে থামিয়ে দেয়। ওয়ান করে বলে, আর একটা কথা বলি, পুরো শপিংই বন্ধ করে দেব। অবশেষে আহিকে নিয়ে বেরিয়েছে তুর্য। কোলাহল ও জঞ্জাটে পূর্ণ পথ ধরে গাড়ি এগিয়ে চলছে। গাড়িতে উঠেছে ধরে তুর্য কারোর সাথে কথা কলে বলেই চলেছে, কিন্তু কার সাথে সেটা জানে না আহি। কথার ধরন শুনেও বুঝতে ব্যর্থ। এতক্ষণ ধরে চুপচাপ থাকাটা বোরিং লাগছে ওর কাছে। মোবাইলে এমবিও নেই যে একটু রিলস দেখবে, তাই কি কি শপিং করবে সেগুলোই ভাবতে লাগলো। তার আবার ভুলে যাওয়ার স্বভাব আছে। বাড়ি থেকে সবটা বারবার মুখস্থ করে রাখলেও কেনাকাটি করতে গেলে কিছু না কিছু ভুলে যাবেই। বেশ খানিকক্ষণ পর কল কাটলো তুর্য। সাথে সাথে আহি কৌতূহলী হয়ে প্রশ্ন ছুড়ল, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলেন দুর্য ভাই? সন্দেহ করছিস? তুর্য ওর দিকে এক পলক তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। আহি এমনটা ভেবে মোটেও প্রশ্ন করেনি, কৌতূহল বশত জিজ্ঞেস করেছে। একটু বাদে তুর্য নিজে থেকেই বলল, হসপিটাল থেকে একজন কল করেছিল, নাম বললে চিনবি? বলবো? না। সেকেন্ডের ব্যবধানে পুনরায় বলল। দুর্য ভাই জানেন, তারিনের বাবু হবে। চোখে মুখে আনন্দ উপচে পড়ছে ওর। পিঙ্কিরও। ড্রাইভ করতে করতে বলল তুর্য। আল্লাহ, তাই? খুশিতে বাকবাকুম হয়ে গেল মেয়েটা। একসাথে দুইটা খুশির খবর। হুম। ছোট করে জবাব দিল তুর্য। একটু সময়ের বিরতি শেষে আহি বলল, আমি তারিনকে বলেছি ওর যদি ছেলে হয় তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব। কথাটা বলতে বলতে ইতস্তত বোধ করলো ও। তারপর একটু চিন্তিত হয়ে পুনরায় বলল, আপনি আবার পিঙ্কি আপুর বেবির সাথে বিয়ে ঠিক করে রাখেননি তো? আমার চিন্তা ভাবনা এখনো অতদূর অগ্রসর হতে পারেনি। আপাতত বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ। তাহলে তারিনের ছেলের সাথে বিয়ে দিতে আপনার কোনো আপত্তি নেই তো? নিশ্চিত হতে প্রশ্ন করলো আহি। যদি তোরও ছেলে হয়? তুর্য এবার পাল্টা প্রশ্ন করলো। তারপর যখন মেয়ে হবে তখন ওর ছেলের সাথে বিয়ে দেব। সমস্যার সমাধান করে ফেললো সে। তুর্য লুকিং মিরর দিয়ে আহির দিকে চাইলো। 32 পাটি বের করে আছে। সে একটু বন্ধ করার অবস্থা করলো। তাই? কতগুলো প্ল্যানিং চলছে? চলছে তো চলছে, আবার আমাকে ছাড়াই। আহি এতক্ষণ তুর্যের দিকে ঘুরে কথা বলছিল। লোকটার এমন কথাই সোজা হয়ে বসলো, জড়তায় মিলিয়ে গেল। চিবুক গিয়ে থুতনিতে ঠেকেছে। কোলের ওপর থাকা ওড়নার কোনা ধরে মোড়ামুড়ি করতে শুরু করলো ও। এইসব কাণ্ড পরখ করে ঠোঁট টিপে হাসলো তুর্য। বলল, একে একে প্ল্যানিং করুন, প্রবলেম নেই, শুধু আমাকে একটু জানিয়ে রাখবেন। প্ল্যানিংয়ে না হোক, সেটার বাস্তবায়নে বিগেস্ট এফোর্ট তো আমারই দিতে হবে। আহির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। মন চাইলো এখনই যদি গাড়ি থেকে নেমে যেতে পারতো, তাহলে কোনোভাবে কয়েক ঘন্টার জন্য অদৃশ্য হতে পারলেও এই পরিস্থিতি থেকে মুক্তি পেত। এত পকর পকর করার আগে ভাবা উচিত ছিল কার সামনে কি বলছে। এই জন্যই মানুষে বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রসঙ্গ পাল্টানোর জন্য যে কিছু বলবে, গলা থেকে সে কথাও বের হতে চাইছে না। এরপর কিছুক্ষণ নীরবতা নেমে এলো গাড়িতে।
আহি পুরো চুপচাপ হয়ে গেল, কিন্তু তুর্যের এই নীরবতা পছন্দ হচ্ছে না। এমনি সময় নিরিবিলি ড্রাইভ করে অভ্যস্ত হলেও আহি পাশে থাকলে সেটা কোনো দিনও সম্ভব হয়নি। বছরখানেক আগে আহির বকবক শুনে ওপরে ওপরে বিরক্তি দেখাতো, তারপর মেয়েটা চুপ হয়ে গেলে রিগ্রেট করতো। কিন্তু এখন তো আর এক্সট্রা ড্রামা করার কোনো প্রয়োজন নেই। ওর আবোল তাবোল বলার সাথে যতটা সম্ভব নিজেও সায় দেয়। তার কথার জোর ধরে মেয়েটা এখনো চুপচাপ বুঝছে সে। সেই কবে নাক ফোরাবি বললে, এখনো ফোরাসনি কেন? এই পর্যায়ে ও কথা বলতে নিজে সাহায্য করলো আহিকে, নাকি নিজে সাহায্য করলো কে জানে। এমনি। মিনমিনিয়ে বলল ও। বেশি ইচ্ছে হলে ফোড়া, না হলে দরকার নেই। ইচ্ছা তো আছে, নাক ফোরালে মেয়েদের সৌন্দর্য বাড়ে। যেটুকু আছে ওইটুকুর ভরে সামলাতে পারি না। বিড়বিড় করে বলল ও। ভিতরে ভিতরে ভয় হলো আহির। এই লোক যদি আবারও নিজে নিয়ে যেতে না চায়। মারুফা বেগম তো শুধু একটা চড় মেরেছিলেন, আর একটু করলে এই লোক পুরো গলা টিপে ধরবে। তবে তুর্য এইসব বাড়তি ঝামেলায় জড়াবে না, এইটুকু ভরসা আছে ওর। আরো দুই একটা কথাবার্তা বলার পর স্বাভাবিক হলো আহি। এতক্ষণ ধরে আটকে রাখার নিঃশ্বাস ছাড়লো তুর্য। মিনিট কয়েকের মধ্যে ট্রাফিক জ্যামে আটকালো ওরা। তুর্য গাড়ির কাজ নামিয়ে দিল, পরপর দেখতে পেল একজোড়া বৃদ্ধা দম্পতি স্কুটিতে বসে আছেন। বয়স 70-এর ঊর্ধ্বে হবে হয়তো, অনুমান করলো। পথশিশু হতে বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে একটা গোলাপ কিনে দিলেন। তুর্য মুগ্ধ নয়নে সে সকল কাণ্ড দেখলো, যেন নিজেদের ভবিষ্যৎ দেখতে পেল। একবার ঘাড় ঘুরিয়ে আহির দিকে চাইলো। মেয়েটাও ঠোঁটে হাসি নিয়ে বৃদ্ধা দম্পতিকে দেখছে। তুর্যরও ঠোঁটের কোণে হাসি দৃশ্যমান হলো অল্প কয়েক সেকেন্ডের জন্য, তারপর আবারও নিয়ে গেল। ওর এক্সপেকটেশন ছিল ফুলওয়ালা মেয়েটি এবার তাদের কাছে আসবে, কিন্তু আসলো না। তুর্য নিজেই ডাকলো মেয়েটিকে। সে জানালার কাছে এসে বলল, ফুল নেবেন দাদা? দাদা বলায় আহি ফিক করে হেসে দিল। তুর্য ভ্রু কুচকে এক পলক চাইলো ওর দিকে, তারপর মেয়েটির উদ্দেশ্যে বলল, হ্যাঁ, কত করে? একটা নিলে 30 আর দুইটা নিলে 50 টাকা। আর সবগুলো? সবগুলো নেবেন দাদা? খুশিতে মেয়েটার মুখ চকচক করে উঠল। তা মুচকি হেসে মাথা দোলালো। আহিও অবাক হলো। মেয়েটা ওর দিকে তাকিয়ে বলল, দিদি আপনি অনেক লাকি। আহি এই মুহূর্তে তুর্যকে দাদা ডাকার কারণ বুঝলো। মেয়েটার কথার বিপরীতে তুর্যের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের। তুর্য মেয়েটার থেকে সবগুলো গোলাপ নিয়ে ডেস্কের উপর রাখতে রাখতে বলল, খোপতার করিস নে, যে গুজে দেব। একটু আগে যেমন ওরা বৃদ্ধা দম্পতিদের লক্ষ্য করেছিল, এখন ওনারাও ওদের লক্ষ্য করলেন। তাদের স্কুটি আর ওদের গাড়ি এতটাই নিকটে যে সামান্য কথাবার্তাও স্পষ্ট শোনা যায়। বৃদ্ধ লোকটি একটু জোরে সরেই বললেন, নতুন বিয়ে করেছো? ওরা বুঝলো না ওনারা কথাটা কাদের বললেন। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ওনাদের দিকে। লোকটা হেসে বললেন, তোমাদেরই বলছি। এবার উত্তর দিল তুর্য। এখনো বিয়ে হয়নি। এতদিন বাড়ির সবার মুখে ওদের বিয়ের কথা শুনে আহি নিজের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেনি, কিন্তু আজ হঠাৎ তুর্যের মুখে কথাটা শুনে অন্যরকম ভালো লাগা কাজ করলো। বিয়ে শব্দটা হৃদয়ে এসে দোলা দিল। লোকটা পুনরায় প্রশ্ন করলেন, নিজেদের পছন্দের বিয়ে, ভালোবাসার বিয়ে? জি। প্রথমে কে প্রেমে পড়লে? লোকটা এবারে গভীরে গেল। আহি তুর্যের মুখের দিকে তাকালো, ওর উত্তর শোনার আশায়। তার এক্সপেকটেশন কিছুটা ফিল্মি কায়দায় উত্তর দেবেন তুর্য ভাই, কিন্তু ততক্ষণে গ্রিন সিগন্যাল এসে গিয়েছে। বৃদ্ধ লোকটা বললেন, যদি আবার কোনোদিন দেখা হয় তখন প্রশ্নের উত্তর জানবো। এবার উত্তর অনেক দেরি করে ফেললে। বলে চলে গেলেন ওনারা। তুর্য আস্তে আস্তে গাড়ি এগিয়ে নিয়ে যেতে লাগলো। আহির অসন্তুষ্ট মুখ নজরে পড়ল তার। বলল, হোয়াট হ্যাপেন্ড? আপনি উত্তর দিলেন না কেন তুর্য ভাই? অভিযোগ করলো ও। দেওয়ার আগে গ্রিন সিগন্যাল এলো আর ওনারা চলে গেলেন, কিভাবে দেব? সামান্য একটা উত্তর দিতে এত সময় নিলে তো গ্রিন সিগন্যাল আসবেই, ফটাফট উত্তর দিলেই তো পারতেন। মনে হচ্ছে ওনাদের থেকে তোর কিউরিয়াসিটি বেশি, আর ফটাফট কি উত্তর দিতাম বল তুই? She failed first, but I fell harder. খুশি খুশি মনে বলল ও। ইনস্টাগ্রামে রিলস দেখা একটা লাইন বলে দিয়েছে। তুর্য বলল, তাহলে মিথ্যে বলতাম আমি? মিথ্যা কোথায়?
কি কষ্টে আপনাকে নিজের জালে ফাঁসালাম আমি, ভুলে গেলেন আপনি? বলে একটু মন খারাপ করলো, সেকেন্ডের ব্যবধানে পুনরায় বলল, নাকি আপনি গভীরভাবে আমার প্রেমে পড়েননি? হ্যাঁ, খুব কষ্টে ভাসিয়েছিস আমাকে। তো শ্রমের মর্যাদা দেওয়া উচিত। পারিশ্রমিক হিসেবে কি চাস বল? নাটক করবে না তুর্য ভাই, মিথ্যে কোনটা আগে সেটা বলুন। দুটোই মিথ্যা। তাহলে সত্যিটা কি? তুর্য ড্রাইভ করে গাড়িটাকে একটা সেফ পজিশনে আনলো। তারপর আহির দিকে ঝুঁকে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, আই ফেল ফার্স্ট অ্যান্ড আই ফেল হার্ডার। আহি আশ্চর্য হলো, এটা কখনোই হতে পারে না। কত রং ঢং করে লোকটার মাথা খেলো, ভালোবাসা বোঝালো, আর এখন বলছে সে আগে প্রেম করেছে। সে জানতো তুর্য কখনোই মিথ্যা কথা বলে না, কিন্তু আজ বুঝলো সে লোকটার ব্যাপারে সব ভুল জেনেছে এতদিন। তিনি যেমন ভদ্র সেজে থাকেন ততটা ভদ্র তিনি নন। আর মিথ্যাও বললেন আজ। ওর বলতে ইচ্ছে করলো, আপনি মিথ্যাও বলেন তুর্য ভাই। তবে সরাসরি এইভাবে বলার সাহস পেল না। বলল, তাহলে আমি যখন ভালোবাসি ভালোবাসি করে আপনার কানের মাথা খাচ্ছিলাম, তখন বকতেন কেন আমায়? তখন মিথ্যে নাটক করতেন, নাকি এখন মিথ্যে বলছেন? তখন তোকে একবার বলেছি আমি ভালোবাসি না? আহি অতীতের সকল ঘটনা একবার ভেবে দেখল। হ্যাঁ, তিনি এ কথা সত্যি কখনো বলেননি। ও বলল, ভালোবাসিও তো বলেননি। কেন বলেননি? মন চায়নি। কেন মন চায়? এত তাড়া কেন তোর? সময় হলে বলবো। হাজারবার জানতে চাওয়া সত্ত্বেও আর উত্তর পাওয়া হলো না আহি। শপিং করার মাঝে মাঝেও একই প্রশ্নের উত্তর বারবার জানতে চেয়েছে সে। বলেনি তুর্য। সারাটা দিন এই প্রশ্ন মাথায় ঘুরপাক খেয়েছে ওর। তুর্য ভাই তাকে ওর আগে থেকেই ভালোবাসতেন, কিন্তু লুকিয়ে কেন যেতেন? কেনই বা ওইসব নাটকগুলো করতেন? কোনো উত্তর খুঁজে পেল না ও। ইদানিং বাড়ির যে কোনো দুই সদস্য এক জায়গা হলেই বিয়ের আলাপ আলোচনা শুরু করেন। একই কথাবার্তা আগে হাজারবার আলোচনা করা সত্ত্বেও আবারও করবেন। এতে যে বলেন আর যিনি বা যারা শোনেন তাদের কেউই বিরক্ত হন না, একঘেয়েমিও আসে না। এখনো তার ব্যতিক্রম ঘটছে না। রাতের খাবার টেবিলেও সবাই এইসব নিয়েই আলোচনা করতে ব্যস্ত। আকবর চৌধুরী লক্ষ্য করলেন আহি বা তুর্য কেউই টেবিলে নেই। ভাবলেন হয়তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়েছে, তাই রাতের খাবার খেয়ে এসেছে ওরা। সাধারণত আহি কোনো কিছু কেনাকাটা করলে বাড়ির প্রতিটি সদস্যদের এক জায়গায় জড়ো করে তাদেরকে প্রত্যেককে দেখায়। সবাই এক একটা করে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয়, আরও খুশি হয়ে যায়। আজকে তেমনটা হয়নি দেখে খেতে খেতে জিজ্ঞেস করলেন আকবর চৌধুরী, আহি কোথায়? শপিং দেখাবে না আমাদের? ওরা এখনো ফেরেনি। উত্তর দিলেন পারভিন বেগম। স্ত্রীর কথায় আশ্চর্য না হয়ে থাকতে পারলেন না তিনি। ওনার জানা মতে সকাল 10টা বা 11টার দিকে বেরিয়েছে ওরা। এখন রাত 10টা, মানে টানা 11 থেকে 12 ঘন্টা ধরে মার্কেটে ওরা, সেটাও তুর্যের সাথে। তিনি বললেন, কেনাকাটা শেষ হচ্ছিল না? কল করেছিলে ওদের? কেনাকাটা শেষ হচ্ছিল না? কল করেছিলে ওদের? করেছিলাম, বললো ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। সব কিছু কিনেছে তো? এইবারে মারুফা বেগম রাগের সাথে বললেন, যে ভাই যে হয়েছে আপনাদের, তার নাকি বিয়ের ড্রেসই পছন্দ হচ্ছে না। ছেলেটার যে কি হাল করেছে আল্লাহ জানে। পারভিন বেগম যাকে থামালেন। মেজো থাম তুই। তারপর বাকিটা শেষ করলেন। তেমন কিছুই না, সব কেনা শেষ, শুধু বিয়ের লেহেঙ্গাটা বাকি রয়েছে। আহির যেটা পছন্দ হয়েছে তুর্যের হচ্ছে না, আর তুর্য যেটা পছন্দ করেছে আয়ের ভালো লাগছে না। এই যা। বাকিটুকু বলবে না বুবু? আমরা কলে থাকা অবস্থায় ওই মেয়ে বলে নাকি তুর্য ছ্যাঁচড়ামি করে ওর ওই পোশাক দিচ্ছে না। টেবিল শুদ্ধ সবাই হো হো করে হেসে উঠলেন। আসিফ চৌধুরী হাসতে হাসতে জানতে চাইলেন, তারপর তুর্য কিছু বলল না? লতা বেগম বললেন, সেটা জানি না, কল কেটে দিয়েছিস তারপর। কিছু তো বলেছে নিশ্চয়। আসিফ চৌধুরী মাথা দোলাতে দোলাতে অভিজ্ঞদের ন্যায় বললেন। আকবর চৌধুরী রেগে গেলেন। তাহলে মেয়েটা যেটা চাইছে কিনে দিলেই তো হয়। সব কিছুতে বাড়াবাড়ি ছেলেটার। শুধু ছেলের দোষ দেখবেন না ভাইজান। ও যে জঙ্গলি পোশাক পছন্দ করেছে, ওটা দেখলে আমি ওকে বাড়িতে উঠতে দেব না। কেন? বাড়ির প্রেসিডেন্ট হয়েছে তুমি? প্লেটে হাত নাড়তে নাড়তে বললেন আসলাম চৌধুরী। তর্কে জড়ালেন না মারুফা বেগম। বাপ চাচাদের সামনে মেয়ে তুলে কোনো কথাই বলাই যেন পাপ। শপিং শেষে রাত 11টা নাগাদ বাড়ি ফিরেছে ওরা।
এসেই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়েছে তুর্য। কয়েক মিনিটের জন্য শুয়েছিল, কিন্তু চোখ খুলে দেখলো 12:30 বাজে। ভয়ঙ্কর রকমের স্বপ্নটা না দেখলে হয়তো এখনো ঘুমটা ভাঙতো না। এসি চালানো অবস্থায়ও ঘেমে নিয়ে একাকার। শরীর হতে শার্টটা খুলে ফেললো। স্বপ্নটা পুনরায় কল্পনা করার চেষ্টা করলো। ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে চারপাশ। মাথার উপর বিস্তৃত খোলা আকাশ, সেখানে কোনো তারাদের দেখা নেই, শুধু এক ফালি চাঁদ। দূর থেকে ঝিঝি পোকার ক্ষীণ ডাক ভেসে আসছে। সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে আহি। গায়ে হালকা রঙের শাড়ি, বাতাসে আঁচলটা আস্তে আস্তে দুলছে। চুলগুলো সুন্দর করে খোপা করা, তাতে ওর কিনে দেওয়া সেই গোলাপগুলো গাঁথা। হাতে একটি কাচের বয়ম ধরে দাঁড়িয়ে আছে, যার ভেতরে জোনাকি পোকাদের মেলা। সেগুলো জ্বলছে, নিচ্ছে, তাদের আলো ওর মুখে এসে পড়ছে। সেই সবুজাভ আলোয় মেয়েটার মিষ্টি হাসি দৃশ্যমান হয়ে উঠেছে। সূর্য অন্ধকারের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওর দিকে। ঠিক সেই মুহূর্তে ভেঙে গেল স্বপ্নটা। কল্পনা শেষে তড়িঘড়ি করে উঠলো ও। গোসলটা করেনি। গোসলে যাওয়ার আগে আহির মোবাইলে একটা টেক্সট লিখলো। ওই যে চুলে ফুল লাগিয়ে কীভাবে যেন খোপা করে, সেটা তুই করতে পারিস? পারলে এখনই খোপা করে পিকচার সেন্ড কর আমাকে। সাথে সাথে সিন হলো। পরপর আরেকটা মেসেজ দিল ও। ভুলেও রুমে আসবি না, ওয়ার্ন করলাম। জাস্ট পিকচার সেন্ড করবি, মাইন্ডেড। সকল প্রকার বিধি নিষেধ জারি করে শাওয়ার নিতে ঢুকলো সে। আহি মেসেজ দুটো লিখে কিছুক্ষণ থ হয়ে বসে রইল। রাত বেড়েতে কি ভূত চাপলো লোকটার মাথায় কে জানে। তাছাড়া শুধু খোপা করলেই হলো? কোনো রকমের সাজগোজ ছাড়া খোপা করলে কেমন দেখা যাবে? খাঁটি জোকার লাগবে। কয়েক মিনিট বসে থেকে শাড়ি পরবে বলে সিদ্ধান্ত নিল ও। আজকে কিনে আনা কয়েকটা শাড়ির মধ্যে থেকে একটিকে পছন্দ করলো। শাড়ি পরতে জানে না সে, তবুও সাহস করে শাড়ি পরারই সিদ্ধান্ত নিল। কেননা শাড়িবিহীন খোপা করলে ভালো লাগবে না। সাজগোজের শুরুতেই খোপা করে নিল। প্রথম যুদ্ধ জয় শেষে দ্বিতীয় যুদ্ধে নামলো। নিজের সবটা দিয়ে শাড়ি পরার চেষ্টা করছে মেয়েটা। সবকিছু মোটামুটি হলেও কুচিতে এসে ঝামেলায় পড়লো। অনেকক্ষণের যুদ্ধ শেষও না পেরে যেমন তেমন ভাবে সেগুলো সেট করলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের পা থেকে মাথা পর্যন্ত দেখলো। একেবারে খারাপ হয়নি, যেটুকু হয়েছে চলে। নিজেকে বাহবা দিল সে। এত রাত না হলে হয়তো বাড়ি শুদ্ধ সবাইকে দেখাতো, বিশেষ করে মারুফা বেগমকে। মেয়ের কাছে প্রমাণ করে দিত সে অকর্মার ঢেকি নয়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর আবিষ্কার করলো কিছু একটার কমতি রয়েছে। হ্যাঁ, একটু লিপস্টিক দেওয়া জরুরি। সে লিপস্টিক দিতে গিয়ে ছোট করে একটা টিপও পরে নিল। ডাগর ডাগর চোখ জোড়াতে হালকা করে কাজল দিল। পুরোপুরি রেডি হয়ে নিজেই নিজের প্রতি মুগ্ধ হয়ে গেল। তার মনের মানুষ দুর্য ব্যতীত অন্য কেউ হলে নিশ্চিত টাসকি খেয়ে যেত, হয়তো জ্ঞানও হারাতো। কিন্তু তুর্য ভাই সামান্য একটু প্রশংসা করবেন কিনা সন্দেহ। একটু মন খারাপ করলো আহি। তারপর ফটাফট কয়েকটা ছবি নিল। তুর্যকে সেন্ড করে কমপ্লিমেন্ট পাওয়ার আশায় বসে রইল। কিছুক্ষণ পার হয়ে গেলেও সিন হলো না দেখে নিজেই চুপি চুপি তার রুমে গেল। লম্বা সময় নিয়ে গোসল সারলো তুর্য। বের হয়ে মুখ হা হয়ে গেল ওর। মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে আহি। হতভম্ব চেহারা নিয়ে তুর্য প্রেয়সীর পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো। হালকা গোলাপি রঙের শাড়ি, সাথে হালকা সাজ। খোপার একপাশে সে গোলাপগুলো লাগিয়েছে। অদক্ষ হাতে শাড়ি পরা, খোপা করা হলেও সামনের নাদান পুরুষটার হৃদয় থমকে দেওয়ার মতো। স্বপ্নের চেয়েও অপসরী লাগছে আহিকে। তুর্য আবিষ্কার করলো ওর হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি। জানতো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, বারণ করা সত্ত্বেও মেয়েটা চলে এলো। ও এদিক ওইদিক কয়েকবার এলোমেলো দৃষ্টি ফেলে পুনরায় সামনে তাকালো। না, ভ্রম নয়, চুল মুছতে থাকা তোয়ালেটা হাতে নিয়ে এতক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলেও এখন সেটা হাত ফসকে ফ্লোরে গিয়ে পড়লো। ধীরে ধীরে আহির দিকে এগিয়ে এলো। সামান্য দূরত্ব রেখে ঘোরের মধ্যে মৃদু স্বরে আওড়ালো, আসতে না করেছিলাম না, তবুও কেন এলে? খুব অদ্ভুত তুর্যের চাহনি। আহি দৃষ্টি মেলাতে ব্যর্থ হলো। তুর্য ঘুরে থেকে পুনরায় বিড়বিড় করলো, যদি অঘটন ঘটে যায়? একটু থামলো সে, তারপর পরম আবেশিত গলায় বলল, জান। ছোট একটা শব্দ, কিন্তু সেটা আহির তনু মনে ঝড় তুলতে সক্ষম। তুর্য পুনরায় ডাকলো, জান, এত সুন্দর করে কে সাজতে বলেছে তোকে? খুব সুন্দর লাগছে, একদম আমার হৃদয়টাকে খুন করে দেওয়ার মতো। মারতে চাস আমাকে? এত এত প্রশংসা সহ্য হলো না আহির। এই অনুভূতির জোয়ার থেকে পালাতে চাইও। রুড তুর্য ভাই ঠিক আছে ওর জন্য। সে নতজানু হয়ে বলল,
আপনি চেঞ্জ করুন, আমি আসছি। তুর্য ওর কথা শুনলো না, বরং অনুরোধ করলো, হুম, একটু দেখতে দে প্লিজ। ছবি পাঠিয়েছি তো, সিন করেনি তাই দেখতে এসেছিলাম ঘুমিয়ে গিয়েছেন কিনা। এখন আসি তুর্য ভাই। জমিনে দৃষ্টি রেখে নিবু কণ্ঠে কথাগুলো বলে যাওয়ার পায়তারা করলো মেয়েটা। বাধা দিল তুর্য। প্রেয়সীর মুখ আজলা ধরে উঁচু করলো, চোখে চোখ রাখার চেষ্টা করেই বলল, না চাইতেও দুইবার একই ভুল করে ফেলেছে। তৃতীয়বার আর কিছু করতে চাইছিলাম না, বাট কথা সম্পন্ন করতে পারল না ও। প্রেয়সীর অধরের আভায় দৃষ্টি আটকে গেল। মুহূর্তে বাকরুদ্ধ হয়ে পড়ল সে। একটা ঢোক গিলে কয়েক সেকেন্ডের বিরতি নিল, গভীরভাবে শ্বাস টেনে ধীর কণ্ঠেই বলল, এত ধৈর্যের পরীক্ষা আমি আর দিতে পারছি না আহি। দিলে না নিজেকে সামলে রাখতে? আহি যা বোঝার বুঝে গেছে। ও হাঁসফাঁস করে উঠল, বুকের ভেতর ধকধক করে বাড়ি খাচ্ছে। মেয়েটার অস্বস্তির পরোয়া করল না তুর্য। ডান হাতের বৃদ্ধা আঙুল দ্বারা মৃদু স্পর্শে অধরের রেখা ছিল প্রেয়সীর। আহির পুরো শরীর ধরে কেঁপে উঠেছে, শির দ্বারা বেয়ে উষ্ণ স্রোত নেমে গেল। তুর্যের উন্মুক্ত বুকে হাত রেখে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। এতে লোকটার অবস্থানে সামান্যতম পরিবর্তনও ঘটল না। আর ন্যানো সেকেন্ড সময় নষ্ট করলো না মানবটা। এক হাতে প্রেয়সীর বাঁকানো কোমর ছুলো, আরেক হাত ওর মাথার পেছনে স্থির করে নিজের সান্নিধ্যে টেনে নিল। তবে স্থায়ী করতে পারলো না। 2 সেকেন্ডের ব্যবধানে আবারও ছেড়ে দিল। চোখ মুখ কুচকে বিরক্তি নিয়েই বলল, পারলে রেসপন্স কর, না পারলে চুপচাপ থাক, একদম ডিস্টার্ব করবি না। বলে অধৈর্য হয়ে ফের অধরে অধর ডোবালো। এইবার আর আহির কোনো বাধা মানল না সে। মুহূর্তটি গভীর থেকে গভীরতর হলো। আহি 2 হাতে তুর্যের বুকের কাছের অংশটুকু আঁকড়ে ধরলো। এর সাথে সাথে সেখানে নখের আঁচড় কেটে গিয়েছে। সেদিকে খেয়াল নেই তুর্যের, সে নিজ কাজে মত্ত। আহি বাধা দেওয়ার চেষ্টা করলে তুর্য মাথার নিচের হাত সরিয়ে ওই 2 হাত নিজের মুঠোবদ্ধি করে দেয়ালে চেপে ধরল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে নিজের কার্য সম্পন্ন করলো ও। অবশেষে দীর্ঘ এক যাত্রা শেষে মেয়েটা অবকাশ পেল। হাঁপাতে লাগলো সে, যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে। তুর্য কার্যের ইতি টানলেও নিজের অবস্থানের কোনো পরিবর্তন করলো না। আহি কিছুক্ষণ ঘন ঘন শ্বাস টেনে চোখ বন্ধ করে পড়ে রইল। তুর্য চোখ মেলানোর মতো অবস্থায় রাখেনি ওকে। আগামী কয়দিন ওই চোখে চোখ রাখতে পারবে না জানে না সে। তুর্য অপেক্ষা করলো ওর চোখ খোলার, কিন্তু খুলল না। অগত্যা সেই সরে দাঁড়ালো, দূরে সরে যেতে যেতে বলল, মরিস নে, চোখ খুলে দুনিয়াটা একটু দেখ। বলে কাবাট খুলে টি শার্ট ট্রাউজার বের করতে লাগলো। এই ফাঁকে চোরের মতো পালালো আহি। কিভাবে এই রুমটা ত্যাগ করেছে শুধু ও জানে। এইসব কাণ্ড দেখে তুর্য আহির ওপর যতটা না বিরক্ত হলো, তার চেয়ে বেশি নিজের ওপর রাগ হলো। আবারও লিমিট ক্রস করে ফেললো। এবারে অতিরিক্ত করে ফেলেছে। নিজেই নিজেকে বকলো ও। আর মাত্র কয়েকটা দিন নিজেকে কন্ট্রোল করতে পারলি না? ড্যাম। ড্রয়িং রুমে ছোটখাটো একটা শপিং এর স্তূপ তৈরি হয়েছে, যেখানে তুর্যের একটা সুতাও নেই। উপস্থিত সবার মাঝে প্রতিটা ব্যাগ খুলে খুলে দেখাচ্ছে আহি। মারুফা বেগমের মাথায় হাত। ওনার ধারণা এত কিছু আহি মাতব্বরি করে কিনেছে। এই নিয়ে 2-1টা কথাও শুনিয়েছেন তিনি মেয়েকে। আহি মায়ের কথা গায়ে লাগায়নি, কারণ সে তো শুধু পছন্দ করেছে। প্রথমেই তুর্য 3-4টা ড্রেস অথবা শাড়ি নিজে পছন্দ করে তাকে বলেছে সিলেক্ট করতে। তার মায়ের ধারণার মতো অত খারাপ সে নয়। সে একটাই সিলেক্ট করেছে, তবে কিছু কিছু সময় 2-3টার মধ্যে কনফিউজড হয়ে গিয়েছিল। সেটা তুর্য লক্ষ্য করে নিজেই সবগুলো কিনে দিয়েছে। সে একবারও বলেনি সবগুলো কিনে দিতে। আর তুর্য নেওয়ার সময় সে মানা করেছে, সুতরাং এতে তার কোনো দোষ নেই, একদম নির্দোষ সে। তবে তুর্যের এত এত সাবধানতার ভিড়েও ঠিকই বিয়ের ড্রেসটা নিয়ে ঝামেলা হলো। ও চাইলে বাকি সব ক্ষেত্রের মতো এখানেও 2টা ড্রেসই কিনে দিতে পারতো, কিন্তু একটা মানুষের রুচি এতটা খারাপ কিভাবে হতে পারে ভেবে পায় না সে। মূলত সেই কারণেই কিনে দেয়নি। আসিফ চৌধুরী চা খেতে খেতে জিজ্ঞেস করলেন, তারপর লেহেঙ্গা কোনটা আনলি? তোর পছন্দ করাটাই নাকি তুর্যের? তুর্য ভাইয়ের। শপিং ব্যাগে জুতা রাখতে রাখতে উত্তর দিল আহি। জোর করেছে তোকে? জানতে চাইলেন আকবর চৌধুরী। জোর তো অবশ্যই করেছে বড় আব্বু। আহিবুকে দেখুন, ঠোঁটের পাশে কেটে গেছে। নিশ্চিত গালের ওপর একটা থাপ্পড় মেরে রাজি করিয়েছে তুর্য ভাইয়া।
শান্তর কথায় সবাই খেয়াল করলো আহির দিকে। ও থতমত ঘিয়ে ঠোঁটের কোনায় হাত রাখলো, বোকা বোকা চাহনিতে আশপাশটায় চোখ বোলালো। অতঃপর চোখ রাঙালো শান্তকে। শকুনের চোখ ছেলেটার। মনে মনে বকলো। আকবর চৌধুরী গম্ভীর গলায় আহির কাছে জানতে চাইলেন, তুর্য সত্যি মেরেছে তোমাকে? আহি দ্রুত এদিক ওইদিক না বোধক মাথা নেড়ে বলল, না বড় আব্বু। সত্যিটা লুকাতে এত বড় মিথ্যাও বলতে পারলো না। তুর্য সারা জীবন ওকে মারার হুমকি দিলেও কখনো ভুলেও গায়ে হাত ওঠায়নি। তবু আহির কথা মানতে পারলেন না আকবর চৌধুরী। ছেলেকে দিয়ে ওনার কোনো বিশ্বাস নেই, তিনি জেরা করলেন। তাহলে ব্যথা কিভাবে পেয়েছো? মিথ্যা কথা বলল আহি। ওই রাতে ফেরার সময় গেটের সাথে ধাক্কা খেয়েছিলাম, তখন একটু কেটে গিয়েছিল। দেখে চলাফেরা করতে পারিস না মা? কাল পোকায় কামড়ায়, আজ ঘাইগুতো খাস। চিন্তিত হয়ে বললেন পারভিন বেগম, অথচ ভদ্রমহিলা জানতেই পারলেন না এইসব তার অতি ভদ্র সভ্য ছেলের সুকর্ম। মারুফা বেগম ফোরন কাটলেন। এত অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না, এই জন্যই ছোটখাটো একটা সাজা দিয়েছেন। এক্ষেত্রে তিনি তুর্যের ভূমিকা পালন করলেন। মেইন কালপ্রিট যদি সে না হতো আর মেয়েটা যদি সত্যি ওভাবে ব্যথা পেত, তুর্য উপস্থিত থাকলে হয়তো এভাবেই বলতো আহিকে। সুতরাং বাড়ির কাউকে তুর্যের অনুপস্থিতি বোধ করতে দিলেন না তিনি। আসলাম চৌধুরী বললেন, হবু জামাইয়ের কাছ থেকে শাশুড়ি স্পেশাল ট্রেনিং চলছে নাকি? হেসে উঠলেন সবাই, কিন্তু আহি হাতে থাকা ড্রেসটা রাগের সাথে ধপ করে নিচে ফেললো। খিটখিটে মেজাজে বলল, আম্মু তুমি আমার সাথে একদম শাশুড়িদের মতো বিহেভ করবে না তো, ভালো লাগে না আমার। ভালো কথা তো আপনার ভালো লাগবে না আম্মাজান। টিটকিরি করে বললেন মারুফা বেগম। প্রান্ত বলল, তোমার কষ্ট কিসের আহি আফু? মা শাশুড়ির মতো বিহেভ করে আর শাশুড়ি মায়ের মতো কাটাকাটি হয়ে গেল না? এই কথার জের ধরে একে একে সবাই তাদের কিছু মূল্যবান মতামত পেশ করলেন। মা মেয়ের খুনসুটি থেকে বিষয়টা হাসি ঠাট্টায় মোড় নিল। এরই মধ্যে জগিং সেরে বাড়ি ফিরল তুর্য। ড্রয়িং রুমের আলাপ আলোচনা নিয়ে ধারণা নেই ওর। সে মায়ের কাছে কফি চেয়ে সিঙ্গেল সোফাটায় বসলো, সাথে সাথে আকবর চৌধুরী ধরা করলেন ওকে। ঠিকই নিজের পছন্দ চাপিয়ে দিয়েছ মেয়েটার উপরে, তাহলে সাথে কেন নিয়ে গেছ? নিজের মর্জি মতো কিনে আনতে। তুর্য অবুঝ ভঙ্গিতে তাকালো বাবার দিকে। পারভিন বেগম সুন্দর করে বুঝিয়ে বললেন ছেলেকে, আহি যেই পোশাক পছন্দ করেছিল সেটাই কিনে দিতিস আব্বা। তাছাড়া আর কি কিনে দিয়েছে? আহির দিকে তাকিয়ে ওকে প্রশ্ন করলো তুর্য। মেয়েটার দৃষ্টি অন্যত্র। আকবর চৌধুরী গমগমে গলায় বলে উঠলেন, তাহলে বিয়ের পোশাক কার পছন্দের, তোমার নয়? অর্ধেক কথা বলে ফোন রেখে দিয়েছিস, পুরোটা বল। তুর্য মুখে কথাটা বলল এবং তার সাথে সাথে চোখ দিয়েও বলার জন্য ইশারা করলো আহিকে। সে এবার সবটা খুলে বলল, আমি আমার পছন্দের লেহেঙ্গাটাই নিয়ে আসছিলাম বড় আব্বু। মাঝপথে আসার পর ওটা আর ভালো লাগছিল না, তারপর আবার ব্যাক করে তুর্য ভাইয়ের পছন্দ করাটা এনেছি। তুর্যের রেহানো ধৈর্যে ঘর শুদ্ধ সবাই চমকালেন। এই ছেলে আবার ফেরতও গিয়েছিল। বিষয়টা বিশ্বাস করা কষ্টসাধ্য, তবু মেনে নিলেন তারা। তুর্য ড্রয়িং রুম ছেড়ে যেতে যেতে মাকে উদ্দেশ্য করে বলল, কফিটা কাউকে দিয়ে পাঠিয়ে দে। এই কাউকে মানে বুঝেন পারভিন বেগম। তিনি কিছুক্ষণ পর আহিকে দিয়ে কফির মগটা পাঠালেন। ইদানিং তুর্যের রুমে নক না করে ঢোকার কোনো প্রয়োজন পড়ে না ওর, তবু অভ্যাস রয়ে গিয়েছে। ভবিষ্যতে 2-1 বার ব্যতীত বাকি সময় নক করেই ঢোকে। এবারেও নক করার জন্য দরজার কাছে দাঁড়িয়েছে, সাথে সাথে ভেতর থেকে আওয়াজ ভেসে এলো। সে পূর্বের মতো চঞ্চলতা দেখালো না, ভদ্রভাবে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিলের ওপর কাপটা রাখলো, এমনকি মাথাটাও তুললো না। অতঃপর চলে যাওয়ার জন্য পা বাড়ালে তুর্য বাদ সাধলো। কাপ ওর হাতে ধরে দেওয়ার জন্য বলল। আহি কোনো কথাবার্তা ব্যতীত মাথা নিচু করে কাপটাকে এগিয়ে দিল ওর দিকে। ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত একটা বারের জন্য আহি ওর চোখে চোখ রাখেনি। বিষয়টা খেয়াল করেছে তুর্য, কারণ অবশ্য বুঝতে পেরেছ এটা ছেলে মানুষই বই কি আর কিছু নয়। ও কাপ নিতে নিতে বলল, তাকা আমার দিকে। তাকালো না আহি, মিনমিন সুরেই বলল, বলুন শুনছি। শুনতে বলিনি, দেখতে বলেছি। লুক এট মি। শেষ বাক্যটা কঠিন শোনা গেল। তাকালো আহি, বলল, বলুন। এমন কিছুই আমাদের মধ্যে হয়নি যার জন্য তুই চোখ তুলে তাকাতে পারছিস না। এসব পালায় পালায় ভাব আমার সামনে দেখাবে না, অসহ্য লাগে।
শক্ত কণ্ঠে বলল তুর্য। কি বলবে কোনো কথাই খুঁজে পেল না আহি। মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল সে তুর্যের অনুমতির অপেক্ষায়। একবার শুধু যা বললেই হয়, তবে এসব কিছুই বলল না তুর্য। আর সেও মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এখন আসবো? মিনিট 5 পর বাধ্য হয়ে আহি নিচ থেকে বলল, একটু চুমুর ভার সামলাতে জানিস না? ইভেন সেটার জের ধরে চোখ তুলে তাকে বন্ধ করে দিয়েছিস। অথচ ফ্রেন্ডের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছিস। মেয়েটা নিশ্চয়ই এমনি এমনি আসবে না। সাবলীল গলায় বলল তুর্য। সে এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে। এদিকে মেয়েটার মাথা ভো ভো করে উঠছে। অদৃশ্য হাতে নিজের কান চেপে ধরতে চাইলো, ঠিকই কানের শেষ প্রান্ত অবধি পৌঁছে গিয়েছে। আর বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ও তড়িঘড়ি করেই বলল, আসছি আমি। এই পর্যায়ে প্রচন্ড বিরক্ত হলো আহি। নিমিষেই লজ্জাভাব উধাও হয়ে গেল। ঝগড়াটে ভঙ্গিমায় বলল, আগে তো নিজে কখনো আমার দিকে তাকিয়ে কথা বলতেন না, আর আমি একটু একদিন না তাকালে কি হচ্ছে তাতে আপনার? আপনি বেশি বেশি করেন তুর্য ভাই। নিজের রূপে ফিরে এসেছে ও। এখন ওকে স্বাভাবিক লাগছে তুর্যের কাছে। মুচকি হাসলো ও, বলল, বেশি বেশি কিছু করিনি। যেই ভাব করলে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতিস। ঘোড়ার ডিম যেতাম। বলেই মুখ ভ্যাংচালো ও। ওর কাণ্ডে গোপনে হাসলো তুর্য। তারপর অনুমতি দিল। কফির মগ ওর হাতে দিতে দিতেই বলল, যা এখন। ঠায় দাঁড়িয়ে রইল আহি। গোড়ামি করেই বলল, এখন যাব না। এই মেয়ের ভাবগতি বুঝতে পারে না তুর্য। কিছুক্ষণ আগেও কিভাবে লজ্জায় মরছিল, আর এখন দেখো ওর মধ্যে লজ্জার লও নেই। কিভাবে রূপ বদলায় নিজের, গিরগিটি একটা। তুর্য ওর হাতে জোর করে কাপ ধরিয়ে দিয়ে শুতে শুতেই বলল, না যাস, থাক এখানে। ঘুমোতে চাস? চাইলে পাশে শুতে পারিস, ঘুমাবো আমি। আহি আরেকটা মুখ ঝামটা মেরে হনহন করে বেরিয়ে গেল। এই লোক হয়তো জানে না লজ্জা নারীর ভূষণ। জানলে নিশ্চয়ই এমন করতো না। সবাই কি ওনার মতো অশুভ হওয়ার লড়াইয়ে নেমেছে নাকি? গভেট একটা। সূর্যকে মনে মনে গভেট বলে নিজেই হেসে ফেলল সে। সমীকরণ মেলালো। প্রথমে লজ্জা পেতে পেতে রুমে ঢুকলো, তারপর কিছুক্ষণের মাথায় ঝগড়া শুরু করলো, আর এখন হাসছে। সে সত্যি একটা স্টুপিড। ঠিকই বলেন তুর্য ভাই। তবে এখন যেহেতু বুঝতে পারছে সে স্টুপিড, তাহলে তো সে স্টুপিড নয়। পাগল তো আর কোনোদিন বুঝতে পারে না যে সে পাগল। এই শেষ কয়টা দিন যেন কাটতেই চাইছে না। তার উপর বাড়ির বড় কর্তা বলেছেন এই 3 দিন তুর্য আহির যেন কোনো দেখা সাক্ষাৎ না হয়। একই বাড়িতে থাকার দরুন খাওয়ার টেবিলে বা হাঁটা চলার সময় যেটুকু দেখা হবে সেইটুকুই। তাছাড়া আর কোনো বাড়তি দেখা বা কথা বলা পুরোপুরি নিষেধ কড়া করে বলেছেন তিনি। 3 দিনে 2 দিন ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই সকল অপেক্ষার অবসান। ইতিমধ্যে বাড়িতে অতিথি আসতে শুরু করেছে। মহলের কোনায় কানায় সাজসজ্জার প্রস্তুতি চলছে। বাড়ির 3 কর্তা নিজে দাঁড়িয়ে থেকে ডেকোরেটরদের ডিরেকশন দিচ্ছেন। বিয়েতে আসা মেহমানরাও বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এত আয়োজনের মধ্যে কোথাও আহি নেই। হয়তো আছে কোথাও ঘাপটি মেরে। আকবর চৌধুরী নিষেধ করার পর তার দেখা পাওয়া দুষ্কর হয়েছে। এটা নিয়ে তুর্য বেজায় বিরক্ত ওর ওপর। বাড়ির সবাই মানা করতেই পারে, সেটা অক্ষরে অক্ষরে পালন করার কোনো মানে দেখছে না সে। মেয়েটা বাড়ির লোক থেকে আরো এক ধাপ এগিয়ে। সে টোটালি দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। সামান্য কল করলেও রিসিভ করে না, আর করলেও এ কাজ ও কাজ। যদিও ইচ্ছা করে এমন করে না, হয়তো ফোনের কাছে থাকে না, না হয় সত্যিই কোনো কাজে থাকে। তবে তার এইসব সমস্যা সম্পর্কে তুর্য অবগত না। অবশ্য না জানলে তাই জানার কথাও না। ঘুম থেকে উঠে বেশ খানিকক্ষণ রুমে কাটিয়ে কফির উদ্দেশ্যে কিচেনে গেল তুর্য। এ নিয়ে বিনিয়ে আহির খোঁজ করলো মায়ের কাছে। সেখান থেকে জানতে পারলো সে ভার্সিটি গিয়েছে। অথচ মেয়েটা আরও 1 সপ্তাহ আগে থেকে ভার্সিটি যাওয়া বন্ধ করেছে। হঠাৎ কি এত জরুরি প্রয়োজন ওর জানা নেই। মায়ের কাছ থেকে কফি নিয়ে ছাদে গেল সে। একবার ভেবেছিল বাগানের দিকে যাবে, কিন্তু সেখানে ডেকোরেশনের কাজ চলছে। ফলস্বরূপ কোলাহলে পরিপূর্ণ থাকবে জায়গাটা। বেশি হট্টগোল তার কোনো কালেই পছন্দ না, তাই নিরিবিলি জায়গা খুঁজছে। কিন্তু ছাদে গিয়ে দেখলো সেখানেও সাজানোর কাজ চলছে। এখানে ডিরেকশন দিচ্ছেন আহির মামাতো বোনের বর ইবাদ হোসেন। একটু আগেই এসেছে ছেলেটা, আর এখনই কাজে লেগে পড়েছে।
খুবই মজার মানুষ সে। যখন এসেছিল ওর সাথে টুকটাক কথা হয়েছিল। তুর্য সময় নিয়ে পুরো ছাদটায় একটু নজর গলিয়ে নিচে যাওয়ার জন্য উদ্যত হলো। তখন এবার পিছু ডাকলো। ডেকোরেটরদের পরবর্তী কাজ বুঝিয়ে দিয়ে তাদের থেকে একটু দূরে চেয়ার টেনে বসলো। সাথে তুর্যকে বসার জন্য বলল। বসলো তুর্য। বয়সের দিক দিয়ে হয়তো তুর্যের ছোটই হবে। ইবাদ কিছুক্ষণ কথা শেষে হাসতে হাসতে বলল, আপনি আমার বউয়ের ক্রাশ ছিলেন জানেন? তুর্য কিছুটা ইতস্তত বোধ করলো, অথচ ছেলেটা কি সহজে কথাটা বলে দিল। ও হলে হয়তো এই বিয়ের অনুষ্ঠানেই আসতো না, আর আসলো জীবনেও বউয়ের ক্রাশের মুখোমুখি হতো না। সৌজন্যমূলক হাসলো সে। এরপর আরো নানান কথা বলল ইবাদ। তুর্য টুকটাক অনেক কথা বলল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে লাগিয়ে দিল আহি। ও যখন গেট পেরিয়ে বাড়ি ঢুকছিল, তুর্য ছাদে দাঁড়িয়েছিল। সে সকালে বেরোবার সময় লোকজনকে কাজ করতে দেখে গিয়েছে। এখনো তারা কাজ করছে। অন্দরমহলে ঢোকার পূর্বে আসলাম চৌধুরীর সাথে দেখা হলো। বাবা মেয়ে কিছুক্ষণ কথা বলার পর ভিতরে প্রবেশ করলো। মেয়েটা ড্রয়িং রুমে আসতে না আসতেই জেরার মুখোমুখি হলো। ভার্সিটি গিয়েছিলে তুই? ট্রাউজারের পকেটে 2 হাত গুজে শটান দাঁড়িয়ে আছে তুর্য। আহি অবলা মুখ করে বলল, না তো। তুর্য এবার ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। পারভিন বেগম গৌ বেচারা মুখ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আহি যে ভার্সিটি যায়নি জানতেন তিনি, এমনকি বাড়ির সকলেই জানতো। তখন তিনি কাজে ব্যস্ত ছিলেন। তাছাড়া তুর্যকে যদি তিনি সত্যি কথা বলতেন, ছেলেটা প্রশ্নের ভান্ডার নিয়ে বসতো। কেন গিয়েছে, কার পারমিশনে গিয়েছে, যেতে দিয়েছো কেন, হাজারটা প্রশ্ন। এতগুলো প্রশ্নের উত্তর না দিয়ে এক কথাই বলে দিয়েছেন তিনি ভার্সিটি গিয়েছে। জানতেন ভার্সিটির কথা বলে আর দ্বিতীয় কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না তেনার। হতে হয়ওনি। তবে ছেলের মুখ দেখে তিনি বুঝলেন হয়তো আহি কোথাও গিয়েছিল, কিছু আন্দাজ করতে পেরেছে সে। তিনি নাবতক মাথা নাড়িয়ে ছেলেকে অনুরোধ করলেন মেয়েটাকে কিছু না বলতে। কিন্তু তুর্যের মুখের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। ও মায়ের দিক হতে নজর সরিয়ে পুনরায় আহির দিকে তাকালো। বুঝলো পারভিন বেগম ইচ্ছে করে সবটা লুকিয়েছেন। হয়তো বাড়ির বাকিরাও জানে। ও দৃষ্টি শক্ত করে আহির হাতের কবজি চেপে ধরে বলল, চল আমার সাথে। আহি বাধা দিল। তুর্যের পায়ের তালে পা না মিলিয়ে দাঁড়িয়ে রইল। ওর হঠাৎ রাগের কারণ বুঝছে না মেয়েটা। একবার হাতের দিকে তাকালো, তারপর অবুঝ ভঙ্গিমায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তুর্য ভাই? সে কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না তুর্য। বাধা দেওয়ার ভাবলো হয়তো এখনো আকবর চৌধুরীর কথা মান্য করছে। ও উল্টে প্রশ্ন করলো, তোর চার্চের পারমিশন লাগবে? তাকে এক্সপ্লেনেশন আমি দেব। এখন চল। ব্যাস, দ্বিতীয় কোনো কথা হলো না। ড্রয়িং রুমে পারভিন বেগম ছেলেকে বারবার কিছু ডাকলেন, কিন্তু কোনো কাজ হলো না। পারলেন না ছেলেকে আটকাতে। কিছুক্ষণ সময় নিয়ে ছেলেকে বকলেনও। ড্রয়িং রুমে শুধুমাত্র তিনিই উপস্থিত। মেয়েটাকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল সেখানে হতেই তুর্য। রুমে গিয়ে দরজা লক করলো আগে। এখনো আহির হাত শক্ত করে ধরে আছে ও। মেয়েটা ব্যথাতুর দৃষ্টিতে হাতের দিকে তাকালো। তুর্যকে ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আহি কিছুক্ষণ তুর্যের মুখের দিকে তাকিয়ে রইল। চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে। আহি স্বাভাবিক গলায় বলল, তারিনদের বাসায় কি? বাকিটা শেষ করতে দিল না তুর্য। ওকে শুধরে দিয়ে বলল, মেহেদির বাসায়। হ্যাঁ, তারপর কেন গিয়েছিলে? ইনভাইট করতে। মাথা নিচু করে অপরাধীর মতো করে বলল আহি। ইনভাইট দিতে? আমি যতদূর জানি বাড়ি থেকে তোর সকল ফ্রেন্ড সহ তাদের ফ্যামিলিকে ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে। তাহলে তো যাওয়ার রিজন? আহি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। হাস্যোজ্জ্বল মুখে তুর্যের ক্রোধে পরিপূর্ণ মুখের দিকে তাকালো। মনে সাহস জুগিয়েই বলল, তাই তো, বাড়ি থেকে তো সবাইকে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে। তাহলে নাবিল ভাইয়া, পিঙ্কি আপু, আলিয়া আপু, তারপর তাসিন ভাইয়া কখন আসবে? একদম কথা ঘোরানোর ট্রাই করবে না আহি। আহি লক্ষ্য করছে তুর্য যখন ওর উপর রেগে যায় বা খুব নমনীয় হয়, তখন শুধু নাম ধরে কথা বলে, না হলে শুধু কথাই বলে, নামটাম কিছু উল্লেখ করে না। মেহেদি ভাইয়া তারিনকে বলেছেন আমি নিজে কার্ড না দিলে উনি বিয়েতে আসবেন না। সত্যি উত্তর না পাওয়া পর্যন্ত তুর্য জেরা করেই যাবে জানেও, তাই লুকিয়ে আর কোনো লাভ নেই। ওকে, আর আমি যে তোকে ওর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে মানা করেছিলাম, সেটার কি হলো? আমার কথার কোনো ভ্যালু নেই তোর কাছে, তাই তো? খুব শান্ত কণ্ঠে বলল তুর্য। আহি এবার দৃষ্টি স্বাভাবিক করলো। এতক্ষণ ধরে থাকা ভয়ের ছাপ সেখানে নেই। স্পষ্ট কণ্ঠে আর্তনাদ করল,
উনি এখন তারিনের হাজবেন্ড তুর্য ভাই। আপনি এমন কেন করছেন আশ্চর্য? কার হাজবেন্ড কার কি আমি জানতে চাইনি তোর কাছে। কেন গিয়েছিস সেটা বল। মেয়েটার দুই বাহু ধরে ঝাঁকিয়ে উঠল তুর্য, কণ্ঠে হুঙ্কার স্পষ্ট। আহি মুখে সামান্য আর্তনাদ করে উঠল, তারপর নিজেকে সামলে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, আপনি আপনি কি শুরু করলেন তুর্য ভাই? জাস্ট একদিন লোকটা আমাকে প্রপোজ করেছিল, তাও ভদ্রভাবে। ওই দিন প্রথম এবং ওই দিনই শেষ। আপনার ভাষ্য মতে উনি আমার জন্য বাড়ি ছেড়েছিলেন, কোচিং সেন্টার করেছিলেন। আমি জানি না সেটা কতটুকু সত্যি বা মিথ্যা, কিন্তু আমাকে কোনোদিনও একটা থামলো সে, একটা দীর্ঘশ্বাস ফেলে ফের বলল, যাকে সেসব বলতে গেলে রাত পোহালেই আমাদের বিয়ে। এমন ভাব করছেন যেন মেহেদি ভাইয়ের সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক আছে বা পূর্বে ছিল, নাকি আমার ক্যারেক্টারের ঝামেলা আপনি সেটা ভাবেন? বলুন কোনটা? অদ্ভুতভাবে আজ আহি নাকা কান্না কাঁদছে না। ওর এইরকম উত্তরে মুখের আদলের বিকৃতি ঘটল তুর্যের। এসব ও কখন মিন করলো? কি সব বলে চলেছে স্টুপিডের মতো? এবারে তুর্যের পালা, ও আর্তনাদ করে উঠল। পাগল হয়ে গেছিস তুই? আহি কিছুক্ষণ কোনো কথা বলল না, তারপর রাগ দেখিয়ে বলল, আপনার কাছে তো আমি পাগল, স্টুপিড, ইডিয়েট, আর এখন তো বাকিটা শেষ করলো না ও। থেমে গিয়ে নিজের বাহুদয় হতেই হাত সরালো তুর্যের, অতঃপর সরে যেতে নিলে তুর্য বাধা দিলে। প্রেয়সীর মুখ অজলা করে ধরে আহত দৃষ্টিতে তাকালো তার পানে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো সে, যদিও ইতিমধ্যে রাগ খুব ভ্যানিশ হয়ে গিয়েছে। ও আহির ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো। আমি সব কিছু মেন করিনি জান, তুই ভুল ভাবছিস। মেহেদি তোকে বাড়ি অব্দি রেখে গেছে দেখে রাগ উঠেছিল আমার। আমাকে বলতিস তুই, আমি তোকে ড্রপ করে দিতাম, পরে আবার পিক করতাম। তোকে আগে বলেছি ওই ছেলের পাশে তোকে সহ্য হয় না আমার, ব্যাস এইটুকুই। আর তুই পাগলের মতো প্রলাপ বকে গেলে এতক্ষণ। হ্যাঁ বুঝেছি। থমথমে কণ্ঠে বলল আহি। ওর এই কণ্ঠস্বর চেনা তুর্যের, বুঝেছে ঠিকই কিন্তু মানেনি। ও বলল, দেখ আমি সবটা এক্সপ্লেন করেছি তোকে, এখনো যদি রাগ করে থাকিস আমার আর কিছু করার নেই। বুঝেছি, যান আপনি। ফের থমথমে কণ্ঠে বলল আহি। যদিও এবারের রাগটা নাটকীয়। তুর্য যখন রাগ ভাঙায় ওর খুব ভালো লাগে, যদিও নিজের ঠাট বজায় রেখে সবটা করে, তবু লোকটাকে তখন অন্যরকম লাগে ওর কাছে। তবে তার জানা নেই ওর সত্যিকারের রাগের বলা কথা আর নাটকীয় রাগের বলা কথার তফাৎ তুর্যের জানা। সে ইচ্ছে করে দুষ্টুমিরত প্রেয়সীর ভাঙা রাগ পুনরায় ভাঙাতে থাকে, নিজেও মজা পায়। এখন বুঝলো তার নাটক। তবে আজকে আর প্রশ্রয় দিল না, গম্ভীর গলায় বলল, রাগ না পড়লে নাই, এই 2 দিন তাহলে রাগ করেই থাকা হোক, পরশু রাতে ব্যাপারটা দেখব। বলে ছোড়া হাসলো তুর্য। তার বলা শেষ কথাটা বুকে গিয়ে বাড়ি খেলো আহি। ও দ্রুত এদিক ওদিক এলোমেলো চাহনি ফেললো, তড়িঘড়ি করে সত্যিটা স্বীকার করলো। আমি সত্যিই রাগ করিনি তুর্য ভাই। শিওর? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো তুর্য। আহির সাথে সাথে সম্মতি দিল। হ্যাঁ হ্যাঁ শিওর। তাহলে আসি। জি আসুন। ঠোঁট টিপে হাসতে হাসতে বেরিয়ে যাওয়া ধরলো তুর্য। তারপর আবার কি মনে করে পিছু ঘুরল, আহিকে সাবধান করেই বলল, বাই দ্য ওয়ে, আর মাত্র 2 দিন, যত খুশি ভাই ভাই করে নে। তারপর যদি একবারের জন্য ভাই ডেকেছিস তোর হাল বেহাল করে ছাড়বো আমি, মাইন্ডেড। বলেই চলে গেল সে। আহি তড়িৎ বেগে ঠোঁটে 2 হাত রাখলো, চোখে মুখে ভয়ের ছাপ। কি একটা হুমকি দিয়ে গেলেন তুর্য ভাই। এত বছর ধরে ভাই ভাই করে আসছে, হুট করেই কিভাবে কি? একটু তো সময় লাগবে। মনে মনে একটু সময় চেলেও সারা জীবনে অভ্যাস পাল্টাতে পারবে কিনা জানে না সে।